প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এবার অন্নপূর্ণার টাকা পেলেও কারা আর পাবে না জানিয়ে দিলেন শুভেন্দু। ৭,৭০০ কোটি দেওয়া সত্ত্বেও কারা পেল না ডিএ, তালিকা চাইল শীর্ষ আদালত। কমিউনিস্টরাই ককরোচ ছারপোকা তৈরি করে, সরকার খেয়াল রাখছে, সতর্ক করলেন দিলীপ। মার্চের মধ্যে রাজ্যে 1 লক্ষ সরকারি চাকরি, শিক্ষক, পুলিশ থেকে পিএসসি, কোথায় কত নিয়োগ? ফাঁসির বদলে ইনজেকশনের দাবি, মৃত্যুদণ্ড মামলায় কি বলল সুপ্রিম কোর্ট? রাজ্য পুলিশে ভরসা নেই, আইপ্যাক মামলায় সিবিআই তদন্ত চেয়েই ইডির সওয়াল সুপ্রিম কোর্টে, প্রশ্ন তৃণমূলের। মসজিদের তরফে কেউ নেই, মাইক খোলার বিরুদ্ধে মামলা খারিজ করে হাইকোর্ট বলল পুলিশের মৌখিক নির্দেশ নিয়ে কিছু বলবো না। সিজেপির আন্দোলনে পুলিশের নিগ্রহের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি করছে সুপ্রিম কোর্ট, থাকবেন প্রাক্তন সিবিআই কর্তাও। নিট প্রতিবাদী পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারেরও, তবে সুপ্রিম কোর্টের রায় মেনে ছাড় নয় অপরাধীদের। এনডিএতে যোগ দিন, সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। রাম মন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন, ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকারের সিট। ৩,০০০-এর বিনিময়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া সাইবার অপরাধীদের, ২৫ কোটির প্রতারণা মামলায় বিহারে ধৃত ৩। শুধু প্রস্তুতকারক নয়, বিজ্ঞাপনে জড়িত সকলেই দায়ী। শাহরুখ অজয়দের নোটিশ পাঠানো নিয়ে মন্তব্য মহারাষ্ট্রের সেই তুকারামের। আপাতত ফাঁসিতেই মৃত্যুর দণ্ড, কম যন্ত্রণাদায়ক পদ্ধতির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে বিকল্প ভাবতেই পারে কেন্দ্র। জমি বিক্রি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে স্ত্রীকে মারধরের পর তার যৌনাঙ্গে বিদ্যুতের শক দিয়ে খুন, ধৃত স্বামী। ট্রলির ভেতরে উদ্ধার কিশোরীর দেহ, দিল্লির বুরাড়িতে হুলস্থুল, এক আত্মীয় গ্রেপ্তার, খুনের কারণ ঘিরে ধোঁয়াশা। পরীক্ষা বাতিলের ঘোষণা হতেই 16 দিন ধরে চলা অনশন ভাঙলেন দেবেন্দ্র, সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানালেন হেমন্তদের। বকেয়া ডিএর 65% দেওয়া হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য, এখনো পাননি অনেকে, দাবি সরকারি কর্মীদের। এবার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টানলেন ট্রাম্প, ভোটার বাঁচতে করা আইন চান আমেরিকায়, মন্তব্য ভারতের নির্বাচন নিয়েও। ঋতব্রত না শোভনদেব, বিরোধী দলনেতা ঠিক করবে সিঙ্গল বেঞ্চ। মামলার নিষ্পত্তি পর্যন্ত কোনো যাচাই নয়, কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বানভাসী পরিস্থিতি, স্কুটি নিয়ে বেরিয়ে নিখোঁজ যুবক, চলছে তল্লাশি। জ্বলছে না আগুন, চড়ছে না মিড ডে মিলের হাড়ি, দুদিন ধরে খালি পেটেই ফিরছে পড়ুয়ারা। বিজেপি সরকারের করা নির্দেশ, মাতৃভাষায় কথা না বললে স্টিয়ারিং এ বসা বন্ধ। শুধু মহিলারাই চড়তে পারবেন এই দোতলা বাসে, চালু হয়ে গেল পিঙ্ক বাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। সরকারি কর্মীদের বকেয়া ডিএর 65% দিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তারপরও বহু কর্মী মহার্ঘ ভাতা পাননি বলে অভিযোগ। কারা ডিএ পাননি, এবার সেই তালিকা চাইল শীর্ষ আদালত। রাজ্যের দাবি, মহার্ঘ ভাতার টাকা হিসেবে ৭,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ডিএ নিয়ে দীর্ঘ জটিলতার পর ধাপে ধাপে সরকারি কর্মীরা বকেয়া টাকা পেতে শুরু করেছেন। তারপরও বহু কর্মী টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তাদের তরফে সওয়াল করেন আইনজীবী ফেরদৌস শামীম। তার দাবি, শুধু ৭,৭০০ কোটি টাকা নয়, ৪১,৭৭০ কোটি টাকার হিসেব 2 বছর আগেই দিয়েছিল রাজ্য সরকার। সেই টাকা কর্মীরা পাননি বলেই অভিযোগ। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এদিন এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সব পক্ষের বক্তব্য শুনে ডিএ না পাওয়া কর্মীদের তালিকা চেয়েছে বিচারপতিদের বেঞ্চ। যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, আমরা সরকারের সঙ্গে একমত নেই। 2016 থেকে 2019-এর মধ্যে যে বকেয়া, তার 43% মেটানো হয়েছে, 65% নয়। তার দাবি, গ্রান্টিং এইড ও পেনশন প্রাপ্তরা এখনো 1 টাকাও পাননি। 6 লক্ষের কাছাকাছি গ্রান্টিং এইডের কর্মী আছেন, তাদের জন্য এখনো কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ। সরকারি কর্মীদের বকেয়া ডিএর 65% দিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তারপরও বহু কর্মী মহার্ঘ ভাতা পাননি বলে অভিযোগ। কারা ডিএ পাননি, এবার সেই তালিকা চাইল শীর্ষ আদালত। রাজ্যের দাবি, মহার্ঘ ভাতার টাকা হিসেবে ৭,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ডিএ নিয়ে দীর্ঘ জটিলতার পর ধাপে ধাপে সরকারি কর্মীরা বকেয়া টাকা পেতে শুরু করেছেন। তারপরও বহু কর্মী টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তাদের তরফে সওয়াল করেন আইনজীবী ফেরদৌস শামীম।
তার দাবি শুধু 7,700 কোটি টাকা নয়, 41,770 কোটি টাকার হিসেব 2 বছর আগেই দিয়েছিল রাজ্য সরকার। সেই টাকা কর্মীরা পাননি বলেই অভিযোগ। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এদিন এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সব পক্ষের বক্তব্য শুনে ডিএ না পাওয়া কর্মীদের তালিকা চেয়েছে বিচারপতিদের বেঞ্চ। যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, আমরা সরকারের সঙ্গে একমত নেই। 2016 থেকে 2019-এর মধ্যে যে বকেয়া তার 43% মেটানো হয়েছে, 65% নয়। তার দাবি, গ্রান্টিং এইড ও পেনশন প্রাপ্তরা এখনো 1 টাকাও পাননি। 6 লক্ষের কাছাকাছি গ্রান্টিং এইডের কর্মী আছেন, তাদের জন্য এখনো কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ। প্রশ্ন ফাঁসে ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে এবার বামেদেরই কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তার বক্তব্য, কমিউনিস্টরাই ছারপোকা আরশোলা তৈরি করে। বামেদের হাত ধরেই দেশদ্রোহীদের আন্দোলন সংঘটিত হয়েছে দাবি দিলীপের। বস্তুত এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মাওবাদ মনোভাবাপন্নদের দিমাগি নকশাল বলে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার বামেদের বিরুদ্ধে সিজেপি আন্দোলনে উস্কানির অভিযোগ দিলীপের। বাংলায় আইন শৃঙ্খলা ভঙ্গ হলে কোনো রকম বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে রাখলেন তিনি। মূলত বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবাকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গতকাল অর্থাৎ সোমবার বামেদের প্রতিনিধি দল শোকতপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই বলতে গিয়ে দিলীপ বলেন, যে কোনো জায়গাতেই যেতে পারেন ওরা, তবে ককরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথাতেই এসব আসে। তারাই আরশোলা, তারাই ছারপোকা তৈরি করে আর সারা দুনিয়ায় উৎপাত করে। তার আরো সংযোজন, বামেদের হাত ধরে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনালরা এসে সমাজে আন্দোলনের নামে উৎপাত করে। দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছিল, দেখা গেছে যারা আন্দোলন করছেন তারা এখন ভুগছে। পশ্চিমবঙ্গের সরকার আছে, সতর্ক, খেয়াল রাখছে। এখানে অশান্তি পায়, শৃঙ্খলার অবনতি কাউকে ধরতে দেওয়া হবে না। পাল্টা সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষ বলেন, উনি কি বলতে চাইছেন বাংলায় সরকার আছে আর দিল্লিতে সরকার ছিল না? বাংলার শুভেন্দু অধিকারীর সরকার শক্তিশালী আর দিল্লির রেখা গুপ্তার সরকার দুর্বল। মোদী, অমিত শাহ সরকার এই সিজেপির আন্দোলনে বাধ্য হলো ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়াতে। পুলিশ সঙ্গে থাকলে এমন ভাষণ সকলে দিতে পারে। যখন পুলিশ সঙ্গে ছিল তখন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও বড় বড় কথা বলতেন, আর এখন ডিম খান। তাই যখন পুলিশ থাকবে না তখন ভাষণ বেরিয়ে যাবে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় ঘোষণা। আগামী 31শে মার্চ 2027-এর মধ্যে প্রায় 1 লক্ষ নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার মানবাজারে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই আশ্বাস দেন তিনি। শুধু ঘোষণা নয়, বিভিন্ন দপ্তরে কত শূন্যপদ রয়েছে এবং কোথায় নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে তা নিয়েও সামনে এসেছে একাধিক তথ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। তিনি আরো জানান, শিক্ষক, পুলিশ সহ বিভিন্ন ক্ষেত্রে 31শে মার্চ 2027-এর মধ্যে প্রায় 1 লক্ষ নিয়োগ হতে পারে। মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ নিয়ম মেনেই এই নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। আগামী পরীক্ষাগুলিতে মৌখিকের তুলনায় লিখিত পরীক্ষায় বেশি গুরুত্ব দেওয়ারও ইঙ্গিত মিলেছে। পিএসসিতে 17,000-এর বেশি পদ। WBPSC এর তথ্য অনুযায়ী রাজ্যের 54টি সরকারি দপ্তরের গ্রুপ এ, বি ও সি মিলিয়ে 17,714টি পদে নিয়োগের কাজ চলছে। এর মধ্যে গ্রুপ এতে 2,490টি, গ্রুপ বিতে 2,848টি এবং গ্রুপ সিতে 12,376টি পদ রয়েছে। WBCS, বিচার বিভাগ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো পদও রয়েছে। প্রায় 12.65 লক্ষ প্রার্থী এই নিয়োগের জন্য আবেদন করেছেন। এর পাশাপাশি আরো 8,008টি পদে নিয়োগের প্রস্তুতি চলছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগও এবার পিএসসির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশে প্রথম দফায় 12,000 কনস্টেবল নিয়োগের কাজ এগিয়েছে। দুর্গাপুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর আরো 17,143টি পদে নিয়োগের প্রস্তুতি চলছে। অর্থাৎ মোট 29,143টি পদে নিয়োগ হতে পারে। রাজ্য পুলিশে অনুমোদিত 1,21,344টি পদের মধ্যে 43,073টি খালি রয়েছে বলে বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী 2024 থেকে 2025 সালে রাজ্যের সরকারি স্কুলে 1,62,655টি শিক্ষকের পদ খালি ছিল।
৩৯,০০০ সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে প্রায় ১৫,০০০-এর ভেরিফিকেশন শেষ হয়েছে। ২০১৬ সালের বকেয়া ১,১৭৭টি নিয়োগও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি ৩০৮ জন স্পেশাল এডুকেশন শিক্ষককে সুপারিশপত্র দেওয়া হবে। নবম দশমের শিক্ষক নিয়োগের ফল পুজোর আগেই প্রকাশের চেষ্টা চলছে। এছাড়াও বাজেটে ৫০,০০০ শিক্ষক অধ্যাপক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক মাসে রাজ্য সরকারি চাকরির একাধিক সুযোগ তৈরি হতে চলেছে। ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি কি বদলাবে? ফাঁসির বদলে আরো কম কষ্টের কোনো পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব কিনা সে প্রশ্নই উঠেছিল সুপ্রিম কোর্টে। প্রাণঘাতী ইনজেকশন, গুলি কিংবা ইলেকট্রিক চেয়ারের মতো বিকল্প পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলাতেই এবার বড় সিদ্ধান্ত জানালো শীর্ষ আদালত। কি দাবি ছিল মামলায়? আইনজীবী ঋষি মালহোত্রা এই মামলা করেছিলেন। তার দাবি ছিল ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অমানবিক। তাই সিআরপিসির ৩৫৪(৫) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের নিয়ম বাতিল করা হোক। পাশাপাশি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়। মামলায় বলা হয়েছিল ফাঁসির পর মৃত্যু নিশ্চিত হতে প্রায় ৪০ মিনিট সময় লাগতে পারে। সেখানে প্রাণঘাতী ইনজেকশন বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করলে প্রায় ৫ মিনিটের মধ্যেই প্রক্রিয়া শেষ করা সম্ভব। মামলাকারী রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবের কথাও তুলে ধরেছিলেন। সেখানে বলা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে যতটা সম্ভব কম যন্ত্রণা দেওয়া উচিত। কি জানালো সুপ্রিম কোর্ট? বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে আপাতত ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসি থাকবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আগের ৩টি রায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদনও খারিজ হয়েছে। অর্থাৎ এখনই ফাঁসির বদলে অন্য কোনো পদ্ধতি চালু হচ্ছে না। তবে ভবিষ্যতের রাস্তা পুরোপুরি বন্ধ করেনি আদালত। বেঞ্চ জানিয়েছে পরে যদি বিকল্প পদ্ধতি নিয়ে শক্তিশালী বৈজ্ঞানিক, চিকিৎসা সংক্রান্ত বা বাস্তব তথ্য সামনে আসে তাহলে বিষয়টি আবার সাংবিধানিকভাবে খতিয়ে দেখা যেতে পারে। কেন্দ্র চাইলে এই বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও তৈরি করতে পারে। আগে কি বলেছিল কেন্দ্র? কেন্দ্রের হয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি আগেই আদালতকে জানিয়েছিলেন মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার একটি কমিটি তৈরি করেছে। ২০২৫ সালের ১৫ই অক্টোবর শুনানির সময় কেন্দ্রের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফাঁসি অথবা প্রাণঘাতী ইনজেকশনের মধ্যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা সেই প্রশ্নও উঠেছিল। কিন্তু কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছিল এই ধরনের ব্যবসা বাস্তবে চালু করা সম্ভব নয়। সেই অবস্থানে অসন্তোষ প্রকাশ করে আদালত বলেছিল সময়ের সঙ্গে পরিবর্তন আনার বিষয়ে কেন্দ্র আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত এই মামলাটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত মৃত্যুদণ্ড কার্যকরের নিয়মে কোনো পরিবর্তন হচ্ছে না। ভারতে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আইপ্যাক কাণ্ডে ইডির তল্লাশি অভিযানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগের মামলায় সুপ্রিম কোর্টের প্রস্তাব মানতে গড়রাজি ইডি। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ পছন্দের তদন্তকারী সংস্থা বাছাইয়ের বিষয়টি রাজ্যের উপর ছেড়ে দেওয়া যায় কিনা জানতে চাইলে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল তাতে অসম্মতি জানান। গত জানুয়ারির ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি। মঙ্গলবার শুনানিতে মমতার আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন এখন পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, তাই বর্তমান সরকার চাইলে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে তদন্ত করবে। পুলিশ দিয়ে তদন্ত নিয়েও আরো কোনো আপত্তি থাকার কথা নয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিচারপতি মিশ্র তখন বলেন আমরা তাহলে রাজ্য সরকারের উপর ছেড়ে দিচ্ছি, তারা পুলিশ নাকি সিবিআই কে দিয়ে তদন্ত করাবে। পছন্দের তদন্তকারী সংস্থা বাছাইয়ের বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দিচ্ছি। যদিও আদালতের এই প্রস্তাবে রাজি হননি ইডির আইনজীবী এসবি রাজু। মামলার মূল আইনি বিষয়বস্তু নিয়ে শুনানি চান তিনি। রাজু বলেন মূল প্রশ্ন হলো কোন কর্মরত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে রাজ্য পুলিশ নাকি সিবিআই তদন্ত করবে, আদালত সেই বিষয়টি স্পষ্ট করুক। অন্যদিকে এই মামলার শুনানিতে সিবিআই এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য রাজনৈতিক কারণে এই মামলা সিবিআই কে দেওয়া হচ্ছে, এটা যেন কেউ বলতে না পারেন। তাই শীর্ষ আদালত মামলা শুনে নির্দেশ দিক কে তদন্ত করবে। গুরুস্বামী তখন বলেন তাহলে আমরাও ইডির মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল করব। বিচারপতি মিশ্র এবং বিচারপতি অঞ্জরিয়ার বেঞ্চের পরে জানায় মামলার গ্রহণযোগ্যতা এবং মূল বিষয় আলাদা করে দেখা হবে না। গুরুস্বামী তখন বলেন সুপ্রিম কোর্টের রিট পিটিশন করে এফআইআর দায়েরের নির্দেশ চাওয়া আইনসম্মত নয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে। সরকার পরিবর্তনের পর ৪ মাস কেটে গিয়েছে। প্রয়োজন হলে বর্তমান সরকার নিজেই এফআইআর দায়ের করতে পারত।
ইডির আইনজীবী এর পরে জানান, স্থানীয় পুলিশের ওপর তাদের আস্থা নেই, তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন। আদালত জানিয়েছে, সব পক্ষের বক্তব্য শোনার পরেই এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হবে। আগামী 2রা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, গত 8ই জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার 2টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সল্টলেক সেক্টর 5-এ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতার সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর ও লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিল তারা। তল্লাশি চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন। অভিযোগ, একাধিক নথিপত্র বার করে নিয়ে যান তিনি। এই ঘটনায় ইডি এবং তৃণমূল পৃথকভাবে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। ইডির বক্তব্য ছিল, সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রী নথি কেড়ে নিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা মামলায় তৃণমূলের বক্তব্য ছিল, ভোটের আগে ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দলের সংবেদনশীল নথি, নির্বাচনী কৌশল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। ইডি জানায়, তল্লাশিতে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি। বস্তুত ঘটনার দিনই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু 9 জানুয়ারি ওই আবেদনের শুনানি আগামী 14ই জুলাই পর্যন্ত মুলতবি করে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরপরে ইডির তরফে ঘটনার সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। রাজ্যের মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, পুলিশের মৌখিক নির্দেশের ওপর কোনো নির্দেশ দেবে না আদালত। আদালতের পর্যবেক্ষণ, সংবাদপত্রের প্রতিবেদনের ওপর নির্ভর মামলা করা হয়েছে। তাছাড়া যে 4000 মসজিদ থেকে মাইক খোলার কথা বলা হয়েছে, সেগুলির অধিকাংশই এই মামলায় যুক্ত হয়নি বলে জানিয়েছে হাইকোর্ট, তাই তাদের বক্তব্যও জানা যায়নি। এই যুক্তিতে মামলা খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। ধর্মস্থান থেকে পুলিশ কোনো আইনি নোটিশ ছাড়াই জোর করে লাউডস্পিকার বা মাইক খুলে নিচ্ছে, এই অভিযোগ উঠেছিল। এই ঘটনার প্রতিবাদে ও প্রশাসনিক পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী দানিশ ফারুকি। তার আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে ছিলেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্য জুড়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে 5000-এরও বেশি লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। বিশেষ কোনো সম্প্রদায়ের ধর্মীয় স্থানেই লাউডস্পিকার খুলতে পুলিশের অভিযান হচ্ছে, এই অভিযোগ উড়িয়ে দেন তিনি। পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, 5299টি লাউডস্পিকার খোলা হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে। তিনি বলেন, এর মধ্যে মসজিদ থেকে খোলা হয়েছে 4203টি এবং মন্দির থেকে 1096টি লাউডস্পিকার। শব্দবিধি সংক্রান্ত হাইকোর্টের 2020 সালের রায় মেনেই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ধর্মীয় স্থান চত্বরের ভেতরে শব্দ সীমা বন্ধ থাকলে তো কোনো শব্দই নেই। সরকার নতুন কোনো নিয়ম চালু করেনি, বরং বিগত সরকারের আমলে দেওয়া হাইকোর্টের রায়কে আইনানুগ প্রয়োগ করছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ককরোচ জনতা পার্টির আন্দোলনে প্রতিবাদীদের উপরে পুলিশি নিগ্রহের যে অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। সেই কমিটিতে থাকার কথা অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন অধিকর্তার। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, কমিটি গঠন নিয়ে নির্দেশ প্রকাশিত হবে বুধবার। প্যানেলে আর কারা থাকবেন তা নিয়ে সব পক্ষের বক্তব্য শোনার পরেই প্রকাশিত হবে নির্দেশ। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, গত 20 জুলাই সংসদ অভিযানের সব সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে ওই কমিটি। আলাদাভাবে মহিলা আন্দোলনকারীদের অভিযোগও শুনবে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে গত মাসে আন্দোলন করেছিল সিজেপি। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, পুলিশ সেই সময়ে অতি সক্রিয়তা দেখিয়েছে, তাদের নিগ্রহ করেছে। পুলিশ মিছিলকারীদের উপরে অত্যাচার চালিয়েছে অভিযোগ জানিয়ে শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এই নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি কান্তের ডিভিশন বেঞ্চ। সেদিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চেয়েছিলেন আবেদনকারী আইনজীবী। প্রধান বিচারপতি সাফ বলে দেন, আমাদের সময় নষ্ট করবেন না। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ সেই অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা বলল। আন্দোলন চলার সময় প্রতিবাদীদের বিরুদ্ধে যেসব এফআইআর হয়েছে সেগুলির তথ্য সলিসিটর জেনারেল তুষার মেহতাকে শীর্ষ আদালতে জমা করতে বলেছে প্রধান বিচারপতি বেঞ্চ। সুপ্রিম কোর্টের আগের রায় অনুসারে সেই এফআইআর খারিজ হওয়ার কথা, যাদের বিরুদ্ধে অতীতে অপরাধের মামলা নেই। এই প্রসঙ্গে বেঞ্চের পর্যবেক্ষণ, পড়ুয়াদের জীবন এখন ঝুঁকির মুখে, সেটা মাথায় রাখতে হবে। ওদের একটা ভবিষ্যৎ রয়েছে। সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ অনুসারে
ওদের প্রতিবাদের অধিকার রয়েছে। মেহতা জানিয়েছেন, পুলিশ আন্দোলন স্থলের সিসিটিভি ফুটেজ দেখে এমন 2800 সমাজ বিরোধীকে শনাক্ত করেছে যারা অতীতে অপরাধে জড়িয়েছিল। 20 জুলাইয়ের কর্মসূচিতে অশান্তি ছড়ানোর ক্ষেত্রেও তাদের হাত রয়েছে বলে অভিযোগ। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে মূল আন্দোলন হয়েছিল দিল্লির যন্তর মন্তরে। তার সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশের অন্যত্র। বড় মাপের বিক্ষোভ হয় বিহার, অসম এবং মহারাষ্ট্রে। কলকাতার রাস্তাতেও চলে আন্দোলন কর্মসূচি। সেসব কর্মসূচিতে পুলিশের ওপরে পাল্টা আক্রমণের অভিযোগ উঠেছিল। দিল্লি সহ দেশজুড়ে বহুজনকে আটক করে পুলিশ। সুপ্রিম কোর্ট জানায়, নিট আন্দোলনে দেশজুড়ে যেসব নাবালক বিক্ষোভকারীকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক নীতি প্রয়োগ করা যাবে না। শুধু তাই নয়, অপরাধের ইতিহাস নেই এমন নাবালক বিক্ষোভকারীদের আটক বা গ্রেপ্তার করা যাবে না। মুক্তি দিতে হবে সকলকেই। পাশাপাশি এই আন্দোলনে অশান্তির ঘটনায় নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের পক্ষেও সওয়ালও করেছে সুপ্রিম কোর্ট। তখন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের ইঙ্গিতও দিয়েছিল। মঙ্গলবার শীর্ষ আদালত জানালো কমিটি গঠন করা হবে। সেই সংক্রান্ত নির্দেশ প্রকাশিত হবে বুধবার। গত 25শে জুলাই বিহারে সে পড়ুয়াদের এক আন্দোলন কর্মসূচিতে এক পুলিশ কর্মীর একে 47 ব্যবহারের ছবি প্রকাশ্যে এসেছিল। সেই নিয়ে এবার সক্রিয় হলো বিহার পুলিশ। এ ঘটনায় সিওয়ানের পুলিশ সুপার পুরন কুমার ঝাকে পদ থেকে অপসারণ করা হলো। যে কনস্টেবলকে AK-47 হাতে দেখা গিয়েছিল